শবনম এবার বুঝলো, ঘুম জড়ানো চোখেই হেসে ফেললো। হেসে বলল, তো ডাকবে না, এভাবে বসে থাকলে হবে? বলেই সে খাট থেকে নামলো। নামতে নামতে বলল, এই বাসায় সবই ঠিক আছে, তবে বাথরুম নিয়ে প্যারা। এত বড় বাড়ি, বাথরুম করেছে এক সাইডে, রাত বিরাতে জ্বালা। আর সবচেয়ে বড় জ্বালার কথা আর কি বলবো। বলে শবনম খিলখিল করে হেসে ফেললো। আন্তারা তাকিয়ে রইল। গ্রামের দিকে বাথরুম একটু দূরে থাকে, এটা সে জানে, তবে এর মধ্যে সবচেয়ে বড় জ্বালা কি সে বুঝতে পারল না। শবনম আন্তারার অবুঝ চেহারার দিকে তাকালো। ইস, এত সুন্দর যে কেউ হয় সে জানতো না। গ্রামের মেয়েরাও ফর্সা হয়, তবে আন্তারাকে দেখলেই মনে হয় আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের মতো, কোমল নরম, দেখলেই ছুতে ইচ্ছে করে। সে নিচু হয়ে হারিকেনে হাত দিল। একটু বৃষ্টি হলেই কারেন্ট শেষ, আর কাল রাতে হয়েছে দুনিয়ার ঝড়। এখন কখন আসে কে জানে। এই মেয়ে মনে হয় টেরও পায়নি। পাবে কিভাবে? জ্বরে তো বেহুশ। অর্ধেক রাত পর্যন্ত দাদাভাই এই রুমেই বসা। এক তো এত লম্বা যাত্রা, তারপরে আবার এভাবে বসা। বাবা এসে বলতে গেলে জোর করে নিয়ে গেছে। সে হারিকেন হাতে নিয়ে বেরোতে বেরোতে বলল, সবচেয়ে বড় জ্বালা সেটা তুমি এমনিতেও 2-1 দিনের মধ্যে টের পাবে। এখন এত মাথা ঘামাতে হবে না, আসো তো। আন্তারার গায়ে সাদা লম্বা কামিজ, ওড়না দিয়ে সে ভালোভাবে ঘোমটা দিল। আজ তার শরীরটা ভালো, বলতে গেলে এই কয়দিনের তুলনায় অনেক ভালো। কেমন যেন ঝরঝরা লাগছে। কেন লাগছে কে জানে। সে শবনমের পিছু পিছু গেল। এই আধো আলো আধো অন্ধকারে বাড়িটাকে তার কাছে অন্যরকম লাগছে। এ অন্যরকম অবশ্য বেশিক্ষণ টিকতে পারল না। রাতে ঝড় হয়েছে, বাথরুমে যেতে হয় এই বাড়ির লম্বা টানা বারান্দা দিয়ে। অবশ্য এই বাড়ি এমনভাবেই করা হয়েছে যেন সব রুম থেকে সহজেই বাথরুমে যাওয়া যায়। বারান্দায় হাফ ওয়াল, বাকিটুকু লোহার গ্রিল দিয়ে আটকানো, তাই বারান্দা ভরা এখানে ওখানে পানি। বৃষ্টির ঝাপটা এসে জমা হয়েছে। সে পানি অন্ধকারে আন্তারা খেয়াল করেনি। পা রাখতেই ধপাস করে পড়ল। পড়তে দেরি, তবে শবনমের আল্লাগো বলে চিৎকার দিতে দেরি হয়নি। তার চিৎকারে বাড়ির সবাই ধরফড়িয়ে উঠেছে। সবার আগে বেরিয়ে এলো আজাদ। রাতে সে ঘুমিয়েছে দাদার রুমে। দাদার রুম বাথরুমের সবচেয়ে কাছে, বৃদ্ধ মানুষ যাতে সহজে যাওয়া আসা করতে পারে। সে বাইরে এসে দেখলো শবনম আন্তারাকে টেনে তোলার চেষ্টা করছে। আন্তারা কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে আছে, হাঁটার মাঝে ধপাস করে পড়েছে। মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। মুর্শিদা বিরক্তি নিয়ে এগিয়ে এলো। এসে সেও ধরলো। ধরতে ধরতে বলল, চোখের মাথা খাইছো? নিচের পানি চোখে দেখো নাই? কি পুতের বউ তার কপালে রাখছে। আজকে এইটা ধপাস করে পড়ে, কালকে ওইটা ধপাস করে পড়ে। শবনম সাথে সাথে লজ্জা পেল। অবশ্য পাওয়ারই কথা। সবাই এসে দাঁড়িয়েছে, অবশ্য দূরে, বাড়ি ভরা মানুষ। ফরজ গোসল করতে হলে উঠতে হয় ভোরে। আসাদ তো তাকে জীবনেও কোনো কিছুতে সাহায্য করবে না। সেই দিন গোসলে এসেছে আর কারেন্ট গেছে। সেও অন্ধকারে ধপাস করে পড়েছে। মুর্শিদা হয়তো নামাজের জন্য উঠেছিল। তার কুকানির শব্দে দৌড়ে এসেছে, এসেই টেনে তুলেছে, আর সাথে সাথে করেছে ইচ্ছে মতো তুলোধুনো। আন্তারাকে তুলে মুর্শিদা বিড়বিড় করতে করতে চলে গেল। তার সাথে সবাই গেল, শুধু আজাদ বাদে। মুর্শিদা যেতেই শবনম আজাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। বেচারা ঘুম ঘুম চোখ নিয়ে উঠে এসেছে। তাও ভালো এসেছে, তার জন্য তো এই সাইড দিয়ে গায়েব হয়ে গেলেও নিজের দরকার ছাড়া বের হবে না। এই যে সবাই বের হয়েছে তার খবরও নেই। সে মুচকি হেসে আন্তারাকে ছেড়ে এগিয়ে আজাদের হাতে চিমটি কাটল। আস্তে না, বেশ জোরেই। এর গন্ডারের চামড়া, টু শব্দও করবে না। সে কেটে যেতে যেতে বলল, নিন দেবর্ষি, নিজের বউয়ের ঠেলা নিজে সামলান। অনেক হয়েছে আরামের ঘুম। বলেই সে চলে গেল। আজাদ স্বাভাবিকভাবেই হাই তুলল। আন্তারা কোমরে হাত দিয়েই চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে। কোন দিক যাবে বলে দিলেই হতো, সে নিজেই চলে যেত। বলে সে আজাদের দিকে তাকালো। এই প্রথম সেই লোকটাকে স্পষ্ট দেখল। লম্বা গড়নের কঠিন চোয়ালের একটা মুখ। অবশ্য কঠিন নাও হতে পারে, তার কাছে তার বাবা ছাড়া বাকি সবাইকে কঠিন মনে হয়। গায়ের রং কালো, মাথায় এলোমেলো একগুচ্ছ চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। আন্তারা যদি এই লোককে হঠাৎ দেখতো তাহলে ভয় পেয়ে যেত। অবশ্য সে প্রায় সবকিছুকেই ভয় পায়, এর জন্য তার বাবা কত হাসতো। বাবার কথা আবার মনে পড়তেই তার মন আবার আর্দ্র হয়ে এলো। অবশ্য প্রকাশ করলো না, আর্দ্রতা ভেতরে দমিয়েই চুপচাপ দাঁড়িয়ে রইল। আন্তর অবশ্য জানে না তার ভেতরে দমানো আর্দ্রতার কারণে তার চিকন নাক ফুলছে, ফর্সা মুখ গোলাপি বর্ণ ধারণ করছে। আজাদ সেই গোলাপি বর্ণ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হারিকেন হাতে উঠিয়ে সাইড কেটে এগিয়ে গেল। কল চেপে নিজেই বালতি ভরল। ভরে হারিকেন বালতি বাথরুমের সামনে রেখে চলে গেল। আজাদ যেতেই আন্তারা ধীরে ধীরে এগিয়ে গেল। তার গা ছমছম করছে। একে তো অচেনা জায়গা, তার মধ্যে অন্ধকার। সে যেতে যেতেই কেন জানি আবার পিছন ফিরে তাকালো।
আলো ফুটছে, অবশ্য খুবই অল্প। তবুও সেই অল্প আলোতে বাড়ির মেইন দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে। আন্তারার চিনতে সমস্যা হলো না। সে তার নিজের অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। শবনম নিজের রুমের দরজায় এসে আস্তে করে হাত রাখলো। চাপিয়ে রাখা দরজায় হাত রাখতেই খুলল। সে আস্তে করে ঢুকে আস্তে করে দরজা লাগালো। সবাই বলে স্বামীর বাড়ি মেয়েদের বাড়ি, স্বামীর ঘরই মেয়েদের ঘর। সত্যি কি তাই? এই যে রুম, কত কিছু এই রুমে, সে কি কোথাও আছে? এই রুমে তার প্রতিটি নিঃশ্বাসও ফেলতে হয় গুনে গুনে, হাসতে হয় মেপে মেপে, কথা বলতে হয় 10 বার চিন্তা করে। তাহলে নিজের হলোটা কিভাবে? এই ঘরে বাকি সব আসবাবপত্র যেমন দরকারি, সেই আসবাবপত্রের মতো সেও দরকারি। দরকার ছাড়া তার আর কোনো প্রয়োজন নেই। সে আস্তে করেই আসাদের পাশে গিয়ে শুয়ে পড়ল। ছোটবেলা থেকে সে ছিল খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে। অকারণে পুরো বাড়ি দৌড়ানো, খিলখিল করে হাসা, মজা করা সবই ছিল তার নিত্যসঙ্গী। আর বিয়ের পরে সবই দীর্ঘশ্বাস। সে দীর্ঘশ্বাস ফেলেই আসাদের দিকে তাকালো। শ্যামলা বরণের মায়াবী একটা মুখ, তবে শুধু দেখতেই মায়াবী, মায়ার ছিটে ফোটাও নেই। সারাক্ষণ পারে শুধু চোখ রাঙাতে। আর এটা করেছো কেন, ওইটা ওভাবে রেখেছে কেন, এভাবে হাঁটলে কেন, এভাবে বসলে কেন। আর তার মাঝে মধ্যে ইচ্ছে করে এই লোকটার চোখ আর মুখ বেঁধে দিতে, দিয়ে বলতে, তুই মানুষকে বিয়ে করেছিস কেন? তুই বিয়ে করবি একটা কাঠের পুতুল তৈরি করে, চাবি দিবি, যেমন ইচ্ছা তেমনি নাচবে। বলে সে নিঃশব্দে ভেঙচি কাটলো। শুধু যে এর মুখ চলে তা না, পুরো গোষ্ঠীর চলে। বাচ্চা কবে হবে, কখন হবে, বিয়ের 3 বছর হতে চললো, বাচ্চা হয় না কেন? আরে বাবা, বাচ্চা কি তার হাতে? যে বাচ্চা দেবে সেই তো বাচ্চা চায় না। সে একবার অনেক সাহস করে বলল, বলবে না কেন, কথা তো আর তার শুনতে হয় না। তাই জান প্রাণ হাতে নিয়ে বাসার সবার ইচ্ছার কথা জানালো। এমনভাবে তাকালো সবরম উল্টো দৌড় দিতে গিয়ে দরজায় বাড়ি খেলো। খেয়েও তার দাঁড়ানোর সাহস হয়নি। দৌড় মানে দৌড়। এমন রাক্ষসে জামাই আর কারো ঘাড়ে না পড়ে বলেই সে আবার ভেঙচি কাটলো। ভালোভাবেই কাটলো। কেটে ফিস ফিস করে বলল, খবিসের বাচ্চা। সাথে সাথে সে তওবা কাটলো। আল্লাহ মাফ করো, মাফ করো। তার শ্বশুর মাটির মানুষ, মা ডাক ছাড়া তার সাথে কোনো কথাই বলেনি, তাই শুধু খবিস, খবিসের খবিস। তখনই আসাদ তার ভারী হাত শবনমের পেটের উপর রাখলো। শবনম ভয়ে খিচে গেল। এই লোক কি জেগে আছে নাকি? আসাদ একটানে শবনমকে কাছে টানলো। টেনে শবনমের ঘাড়ে মাথা গুজতে গুজতে বলল, বাদরামে ছুটিয়ে ফেলবো, বেয়াদব কোথাকার। শবনম না নড়লো না চড়লো। সে শক্ত হয়ে সোজা শুয়ে রইল আর খুব আস্তে করে ঢোক গিলল। গলার কাছে মুখ গুজে শুয়ে আছে। আবার না, ঢোক গেলার জন্য ধমকে ওঠে। মুর্শিদা বিরক্ত মুখে নিজের আলমারি থেকে শাড়ি আর কিছু গহনা বের করলো। সকাল থেকে শুরু হয়েছে মানুষের আনাগোনা। এসব নতুন না। গ্রামে নতুন বউ আসবে আর 2-3 দিন বাড়িতে বউ দেখার আমেজ থাকবে না, তা কি আর হয়? কিন্তু সমস্যা হচ্ছে তার শ্বশুরকে নিয়ে। তিনি হঠাৎ করে সবার উপর এত বিরক্ত কেন? অবশ্য তাও ভালো, কালকের মতো মুখের উপর কিছু বলছে না, তবে হাবভাবে ঠিক বোঝাচ্ছে। অথচ রাগ বিরক্ত হওয়ার কথা তার বোনের মেয়ের সাথে বিয়ের কথা পাকাপোক্তভাবে না হলেও এই গোষ্ঠীর ওই গোষ্ঠীর সবাই জানতো। তবুও তিনি নিজের মর্জি খাটিয়েছেন, সেটা জোর দিয়ে না, বুদ্ধি দিয়ে। তিনি ভালো করেই জানতেন কেউ তাকে অসম্মান করবে না, আর এই সুযোগই তিনি নিয়েছেন। এটা অবশ্য এ কয়দিন মনে হয়নি। কাল বাড়িতে আসার পর থেকে মুর্শিদার এরকমই মনে হচ্ছে, আর তখন থেকেই তার সবকিছু বিরক্ত লাগছে। সে শাড়ি আর গহনা নিয়ে আজাদের রুমের দিকে গেল। এই মেয়ে সাথে করে নিয়ে এসেছে সব কামিজ। বিয়ের পরে এই কামিজের কাম কি? আজাদকে বলে সব আনাতে হবে। এই বাড়িতে ছেলেদের বিয়ে করিয়ে মেয়েদের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা, একটা সুতাও এই পর্যন্ত কেউ আনেননি। তারা যেমন এসেছে তাদের পরের পিঢ়িও সেভাবেই আসছে। অবশ্য তাদের শাশুড়ি সুযোগ পেলে তাদের কম কথা শোনাতো না। তবে শ্বশুরের সামনে সে থাকতো খুবই নম্র ভদ্র হয়ে। স্বামীকে তিনি পীরের মতো বসতেন। তবে মুর্শিদা অন্য সব ব্যাপারে যাই হোক, এই বিষয়ে এখনো এমন কিছু করেনি। কেননা সে যৌতুকের ভারে পিষ্ট হওয়া তার নিজের বাবাকে দেখেছে। তাই তার বড় ছেলেকে বিয়ের আগেই সব গুছিয়ে বিয়ে করিয়েছে। আজাদেরটায় আর সময় পেল কই। আর এদিকে তার গুণধর ছেলে, বিয়ের কোনো রং ঢং তিনি এই ছেলের মধ্যে দেখলেন না। সকালে ঘুম থেকে উঠে নিজের মতো খেয়ে নিজের মতো বেরিয়ে গেল। রুমে যায়নি, কাপড়ও বদলায়নি। কালকে যা গায়ে ছিল তাতেই বেরিয়ে গেছে। শুধু বেরিয়ে যাওয়ার আগে বিথির মাথায় ঢেলে গেছে 1 গ্লাস পানি। বিথি হাত পা ছুড়ে শুরু করেছে চিৎকার। তিনি তখন একচোট চেঁচালেন। এই গরুর কানে গেছে কিনা সন্দেহ। মুর্শিদা সেই বিরক্তি মনে মনে চেপে রুমে পা রাখলো। আন্তারার সামনে শাড়ি আর গহনা রাখলো। রেখে চোখ তুলে তাকাতেই হায় হায় করে বলল, তোমার নাক কানের ফুটা কই? এত বড় মাইয়া হইছো, নাক কান ফুরাও নাই? আন্তারা তাকিয়ে রইল। মারুফা চাচি একবার এসেছিল, সেই সুই দেখে দিল এক চিৎকার। বাবা আর দেয়নি। মারুফা চাচি হেসে বলেছিল, মেয়ে মানুষ নাক কান ফুটা না করলে কেমন হইব? বাবা হেসে বলেছিল, এমনি হইব,
বিয়ে তো আর দিচ্ছি না, তাই সমস্যাও নেই। ব্যাস, এরপরে আর ফুটো করাই হয়নি। মুর্শিদা বিরক্ত মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। বাপ মরছে এর মধ্যেই বিয়া? এই বাড়ির বেটারা সব বিদ্যার জাহাজ, কোনো কিছুরে তারা গণায় ধরে না। গুরুদশা বলেও তো একটা কথা আছে, গুরুদশার মধ্যে বিয়ে হলে জীবনে সুখ শান্তি থাকে না। কে বুঝাইবো এদের? সুখ শান্তি না থাকলে রূপ ধুয়ে পানি খাইবো? তার মধ্যে নাক কান কিছুই ফুরাই না নাই। আমার ছেলের কপালে কি আছে একমাত্র আল্লাহই জানে। সে বিরক্ত মুখেই আবার গয়নাগাটি তুলে নিল। নাকে কানে ফুটোই নেই, দিব কিসে? শুধু হাতের চুড়ি আর গলার জন্য একটা মোটা চেন রেখে সোহাগের উদ্দেশ্যে বলল, তোর করিমা চাচেরে আইতে ক, বউ মানুষ নাকে নাকফুল নাই, দেখতে কেমন দেখায়, সব জ্বালা আমার ঘাড়েই এসে পড়ে। বলতে বলতেই তিনি বেরিয়ে গেলেন। তখনই শবনম এলো। আন্তর অবশ্য সেই দিকে তাকালো না, সে তাকিয়ে রইল জানালা দিয়ে বাইরে। এই বাড়ির পেছনে একটা বড় পুকুর, দেখেই বোঝা যায় কোনো কাজে আসে না। পানা টানা দিয়ে ভরপুর, আর আশেপাশে জঙ্গল, দেখার মতো নেই। তবুও সে জঙ্গলের দিকেই তাকিয়ে রইল। তার দম বন্ধ হয়ে আসছে। তুমি কাপড় পরতে পারো? আন্তারা ঘুরে তাকালো। তার চোখ মুখ শুকনো। এই আশেপাশের কোনো কিছু যে তাকে ছুতে পারছে না, এই মানুষগুলো জানে না। তারা শুধু দেখছে নতুন বউ, নতুন বউয়ের রূপ, খুঁত, আরো কত কি। শবনম কাপড়ের ভাঁজ খুলছে। লাল টকটকে সুতির শাড়ি, সোনালি পাড়। আন্তারা ভাবলেশীন ভাবে দু সাইডে মাথা নাড়ল। শবনম হেসে বলল, সমস্যা নেই, আমি পরিয়ে দিচ্ছি। এই যে ব্লাউজ পেটিকোট পরে ফেলো, এগুলো আমার, তোমার হবে না, তবে কাজ চলবে। এখনো তো তোমার জন্য কিছু কেনা হয়নি। আন্তারা কিছু বলল না। সে উঠে দাঁড়ালো। ব্লাউজ ছায়া হাতে নিল। এখানেই পরবে না অন্য কোথাও যাবে সে বুঝতে পারল না। শবনম বুঝলো। বুঝে হেসে বলল, হেসে এগিয়ে দরজা জানালা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, ছোট ভাইয়ের সম্পদে আমি ভাগ বসাবো না, নাও ঝটপট পড়ো। আফসার এসে দেখলো আন্তারা লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে। সে যতবারই তাকায় ততবারই তার বুক ধক করে ওঠে। তার মনে হয় এটা আন্তারা না, আঞ্জুম। এখনই ঘুরে বলবে, আর তো সহ্য করতে পারি না ভাইজান, আপনার রাইফেল দিয়ে এই মাথা বরাবর একটা গুলি করেন, আমি মুক্তি চাই। সে বড় একটা শ্বাস ফেলে গলা খাঁকড়ি দিল, দিয়ে ভেতরে আসলো। আসতেই আন্তারা ফিরে তাকালো। এই অচেনা মানুষের ভিড়ে এই একটা মানুষকেই তার আপন মনে হলো। সে সাথে সাথেই ফুপিয়ে উঠল। আফসার এগিয়ে গিয়ে পাশে বসলো। মমতা মাখা হাত মাথায় রেখে বলল, কি সমস্যা আমার বুবুর? আন্তারা কিছু বলল না, তবে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আফসার হাসলো, হেসে বলল, নিজের সমস্যার কথা মুখ ফুটে বলতে হয় বুবু। আন্তারা এবারও কিছু বলল না, তবে আফসারের হাত মাথায় থেকে টেনে তাতে ছোট বাচ্চার মতো মুখ গুজলো। তার ভালো লাগছে না, কিচ্ছু না। কোথায় গেলে মিলবে একটু শান্তি? আফসার আবার একটু হেসে বলল, বাবার কথা মনে পড়ছে? আন্তারা হাতে মুখ গুজে উপর নিচে মাথা নাড়ালো। কারো বাবা মাই সারা জীবন বেঁচে থাকে না, আগে পরে সবাইকে যেতে হয়। তোমার বাবারও হায়াত এই পর্যন্তই ছিল। এটা যত তাড়াতাড়ি মানতে পারবে কষ্ট ততই কমে যাবে। তাই তাদের জন্য না কেঁদে আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করো বুবু। তোমার চোখের পানিতে তাদের কাছে পৌঁছাবে না, তবে তোমার দোয়া অবশ্যই পৌঁছাবে। আন্তারা আর কিছু বলল না, তবে আফসারের হাতও ছাড়লো না। আফসার হাসলো। রমিজ দরজার পাশেই দাঁড়ানো, তাকে ডেকে বলল, কালকে বাসায় দোয়া পড়াবো জাহিদের নামে, আহমাদাকে সব ব্যবস্থা করতে বলো। রমেশ শুনেই বেরোলো। বড় চাচা যান এখন কোথায় আছে কে জানে। এর দিন রাত যায় ছোট্ট বাচ্চাগো মতো এখানে ওখানে টই টই করতে করতে। আজাদ ক্লিনিকে এসে দেখলো হইচই হচ্ছে। এটা নতুন না, বেশ কয়েকটা গ্রাম মিলে একটা সরকারি হাসপাতাল। সেখানে চিকিৎসা নেই বললেই চলে। স্বল্প মূল্যে মোটামুটি ভালো চিকিৎসা বলতে গেলে এখানেই। তার মধ্যে আজ রবিবার ঢাকা থেকে মহিলা ডাক্তার আসে। আজকে আসতে পারেনি, তাই এসে সবাই গ্যাঞ্জাম করছে। গ্রামের মানুষ, মা বউ মেয়েদের নিয়ে একটা রক্ষণশীল মনোভাব থাকে। হাজার সমস্যা থাকলেও ছেলে ডাক্তারের কাছে সহজে আনতে চায় না। তাই বাবা বিশেষ করে এই ডাক্তারটা আনার ব্যবস্থা করিয়েছিলেন। অবশ্য এখন যে আছে সে আজাদের পরিচিত, তবুও খরচা একটু বেশি। রাস্তাঘাট না থাকায় এখানে ভালো কোনো ডাক্তার আসতেই চায় না, তাই রাস্তা বাবদ সকল খরচ দিয়ে আনতে হয়। অবশ্য অন্য সময়ের জন্য ডিউটি ডাক্তার আছে। ডিউটি ডাক্তারের নাম পরিবল বাবু। তিনি হিন্দু। ক্লিনিকের পাশেই তার পরিবার নিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সে এগিয়ে গেল। তাকে দেখে এক ওয়ার্ড বয় বলল, বিরাট ঝামেলা স্যার, দুপক্ষের মারামারি, মাথা বরাবর কোপ, এখানে কাজ হবে না, শহরের দিকে নিতে হবে। আজাদ লোকটাকে দেখলো। বেঁচে আছে না মারা গেছে বোঝার উপায় নেই। তার মধ্যে অবশ্য কোনো ভাবান্তর হলো না। সরকারি হসপিটালের চেয়ে মোটামুটি ভালো চিকিৎসা হলেও এখানে বড় কোনো অপারেশন করা যায় না।
সেরকম ব্যবস্থাও নেই। ব্যবস্থা করলেও এত ভালো ডাক্তার কোথায় পাবে? নদী পেরিয়ে সারা দিন রাত কাবু করে কোনো বড় ডাক্তার কোন দুঃখেই অজপাড়াগায় আসবে? সে পরিমলবাবুর কেবিনের দিকে গেল। পরিমলবাবুর বয়স 60-এর মতো। 3 মেয়ে তার, বড় 2 থাকে শ্বশুর বাড়ি, বাকি একটা আর স্ত্রী নিয়েই তার এখানে সংসার। তাকে দেখে একগাল হেসে বলল, কি খবর নতুন বর? শুনলাম আকাশের চাঁদ নাকি তুলে নিয়ে এসেছো। আজাদ সবসময়ের মতো হাসলো। আকাশের চাঁদের ব্যাপারে সে কিছুই বলল না। সে লোকটার ব্যাপারে জানতে চাইল। পরিমলবাবু বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বিষাদ মাখা কণ্ঠে বলল, বাঁচবে না, মাথা পুরো দুহাত, তাছাড়া অর্ধেক রক্ত বের হয়ে গেছে, বাকিটুকু ঢাকায় যেতে যেতে শেষ। আজাদ চেয়ার টেনে বসলো। বসতে বসতে বলল, সবাইকে মরতে হবে, আমরা সবাই মৃত্যুর পথযাত্রী, তবু আরেকজনের যাত্রা দেখলে এত হায় হতাশ বিষাদ, ব্যাপারটা আমার হাস্যকর মনে হয়। পরিমলবাবু সিগারেট বের করে আজাদের দিকে এগিয়ে দিল। দিতে দিতে বলল, তারটাও মনে হয় নাকি? আজাদ সিগারেট নিল, তবে কিছু বলল না। সে নির্বিকার ভাবে সিগারেট ধরালো। ব্রেইনের সাথে আরেকটা জিনিস আমাদের ভেতরে আছে। ব্রেইন দেখা গেলেও সেটা বুক ছিঁড়ে ফেললেও চোখে দেখতে পারবে না, তবে সেটার ক্ষমতা ব্রেইনের চেয়ে 10 গুণ। সেটার কাছে কোনো যুক্তি নেই, সেখানে শুধু আবেগ, ভালোবাসা, তাই এত বিষাদ। তোমার নেই তো, তাই হাস্যকর মনে হয়। আজাদ সিগারেটে লম্বা টান দিল, তবে এবারও কিছু বলল না। তবে এই আবেগ ভালোবাসার শ্বাসে রোগের মতো। তোমার নেই তো কি হয়েছে? এমন একজন নিশ্চয়ই আসবে যার ছোঁয়ায় তোমার হৃদয় থমকে যাবে, ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। আজাদ এবার হেসে ফেলল। পরিমলবাবু হাসলেন। হেসে নিজে সিগারেট ধরাতে ধরাতে বললেন, এমনও হতে পারে সে অলরেডি এসে গেছে। আজাদ ঘাড় কাত করে পরিমলবাবুর দিকে তাকালো। আগের মতোই হেসে বলল, রক্ত শরীর কাটা ছেঁড়া করা মানুষের মুখে এসব কথা শোনাও হাস্যকর। হাস্যকর মনে হলে হাসো, তোমার জীবনে তো এই একটা জিনিসের অভাব কোনোদিনও দেখিনি। আজাদ আবারও হাসলো, এবার হো হো করা হাসি। হেসে বলল, কখনো দেখবেনও না কাকা। সময় বলবে। ভালো কথা, ইব্রাহিম খলিল যে এসেছে শুনেছ? আজাদ নির্বিকার ভাবে বলল, সে নাকি এখানে আরেকটা ক্লিনিক খুলবে। এখনো অবশ্য সেভাবে কিছু হয়নি, জমি দেখা হচ্ছে। আজাদ কাঁচের জানলা দিয়ে বাইরে তাকালো। সে জানে, তবে কিছু বলল না। চেয়ারম্যানের লোকেরাই এই কাজটা করেছে। লোকটার জমি ছিল, সে বিক্রি করবে না, অযথা গ্যাঞ্জাম লাগিয়ে রাস্তা ক্লিয়ার করলো। পুলিশ জানে? জানবে না কেন? তুমি আসার আগেই তো গেল এখান থেকে। ঈদের আগে ভালোই পকেট গরম হবে। আজাদ মুখ বাঁকিয়ে হাসলো। হেসে বলল, এই গ্রামে ক্লিনিক একটাই হয়েছে কাকা, আর সেটা আশা ক্লিনিক। পরিমলবাবুও হাসলেন। হেসে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বললেন, কথা সত্য। পিথি বিরক্ত মুখ নিয়ে 2 হাতে কোমর রেখে মিথির দিকে তাকালো। মিথি অবশ্য তার বিরক্তির ধারও ধরল না। সে লাল পাইপ আইসক্রিম কিনেছে, সেটাকে এখন মনের সুখে 2 হাতে ঘষে ঘষে পানি বানাচ্ছে। পানি বানিয়ে এক কোণা ছোট ছিদ্র করে মজা করে খাবে। কি খারাপ অভ্যেস! সে বিরক্ত মুখেই বলল, তোর ঘষাঘষি শেষ হয়েছে? মিথিও সমান তালে বলল, আমার ঘষাঘষিতে তোর সমস্যা কি? তোর কাজ তুই কর না। সেটাই তো করতে পারছি না, তোরে লাগবো, এদিকে আয়। আমি তোর মতো শাকচুনি রে সাহায্য করি না, যা ভাগ। মিথির বাচ্চা, মেজাজ গরম করবি না। করলে কি করবি? আমি তোর বাপ চাচা না নাকি ভাই যে দুয়ে দুয়ে মেজাজ ঠান্ডা করব? মিথির আগে ঠোঁটে ঠোঁট চাপলো, চেপে আবার গাছের দিকে তাকালো। তারা আছে তাদের বাইরের বাড়িতে, এখানে তাদের দুনিয়ার গাছগাছালি। বিথির কয়েকটা কাঁচা আম লাগবে। এই শেষ বিকেলে তার মা গাছে হাত দেওয়া পছন্দ করে না, তা না হলে রমেশ ভাইকে বললেই ব্যবস্থা হয়ে যেত। সেই উপায় নেই, তাই নিজেই চেষ্টা করছে। সব গাছ বড় বড়, তাই লাগর পাচ্ছে না। তখনই কারো গলা খাকড়িতে সে ফিরে তাকালো। জহির ভাই দাঁড়িয়ে আছে। জহির ভাই তাদের গ্রামের চেয়ারম্যান চাচার ছেলে। তাদের বাড়ির 2 বাড়ির পরেই বাড়ি। আসতে যেতে চেহারা দেখতে হয়, দেখতে মানে একটু বেশিই দেখতে হয়। এই যেমন স্কুল শেষে মোল্লা কাকার চায়ের দোকানে, বাড়িতে থাকলে বাড়ির আশেপাশে, কোথাও গেলে সাইকেল নিয়ে টুংটাং করতে করতে পেছনে। আর তাই দেখলেই বিথির মেজাজ খারাপ হয়। কেননা যখনই দেখা হয় লাইন মারার চেষ্টা করে। করুক, তাতে সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো লাইনটা মারছে কার সাথে বোঝা যায় না। তার সাথে না, মিথির সাথে। দুজনের সাথেই গলে গলে পড়ে। সে বিরক্ত মুখে বলল, গলার ভেতরে হাঁটি ঢুকেছে? জহির হাসলো, হেসে বলল, কি করছিস?
সাঁতার কাটি, চারিদিকে এত সুন্দর পানি, লোভ সামলিয়ে রাখি কেমনে, তাই এই ভর সন্ধ্যায় নেমে পড়লাম। ভালো হবি না তুই? বলেই মিথির দিকে তাকালো। তার ঘষাঘষি শেষ হয়েছে, সে এখন একমাথা কৌশলে ছিদ্র করতে ব্যস্ত। ভালো আছো মিথি?